সো আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন শিখবো। আমি যখন কুইকবুকস করাই ব্যাংক রিকনসিলিয়েশনের একটা স্লাইড শেয়ার করেছিলাম, পিপিটি কিছু রুলস রেগুলেশন বলেছিলাম। সো এর জন্য এখানে আমি আবার রিপিট করছি না, প্রসেসগুলো হচ্ছে সেম। বাট কুইকবুক সফটওয়্যারে যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করেছি সেখানে ফিচার্স বা মেনুগুলো একরকম ছিল এবং জেরো সফটওয়্যারে হচ্ছে আরেক রকম। বাট মেইন আমাদের যে পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করা বা ব্যাংক স্টেটমেন্টে স্টাডি করা সব যে রুলস রেগুলেশন ছিল সবকিছু কিন্তু সেম। এখানে আরেকটা বিষয় আছে, আপনারা যখন কুইকবুকসে ব্যাংক রিকনসিলিয়েশন করেছেন আপনারা কিন্তু অনেক টেকনিক্যাল ইস্যু ফেস করেছেন, বিশেষ করে ডেট নিয়ে একটা প্রবলেম হয়েছে, তাই না? সো জেরো সফটওয়্যারে আপনারা এই প্রবলেমগুলো ফেস করবেন না। সো আমরা ব্যাংক রিকনসিলিয়েশন যখন করব অবশ্যই ক্লায়েন্ট আমাদের কি স্টেটমেন্ট দিবে, আমরা স্টেটমেন্ট ওয়াইজ হচ্ছে কাজ করব। সো এখানে একটা স্টেটমেন্ট আছে মেট্রো ব্যাংকের, আমরা যদি দেখি ফার্স্টে আমাদের এখানে নাম দেওয়া আছে মেট্রো ব্যাংক, দেন ডেট দেওয়া আছে কোন সময় থেকে কোন সময়ের। এরপর যদি আসি বিজনেস অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সর্ট কোড দেওয়া আছে, আমরা যেমন রাউটিং নাম্বার বলি এটা হচ্ছে সর্ট কোড লেখা আছে এখানে, ডেট দেওয়া আছে। এরপর যদি একটু নিচে আসি আমরা, এটা হচ্ছে আমাদের মাস্টার সামারি এবং এটা হচ্ছে আমাদের ডিটেলস সামারি। এখানে আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, টোটাল মানি ইন এবং টোটাল মানি আউট দেওয়া আছে এবং এখানে এন্ডিং ব্যালেন্সটা দেওয়া আছে। এটা হচ্ছে মাস্টার সামারি। এবং এই যে মানি ইন এবং মানি আউট এটা আমরা কোথায় দেখতে পারবো? এটা আমরা নিচে দেখতে পারবো যে কি কি কারণে মানি ইন হয়েছে এবং কি কি কারণে মানি আউট হয়েছে। এবং এখানে যদি দেখি এখানে কিন্তু একটা কিউমুলেটিভ ব্যালেন্স দেওয়া আছে। তো কিউমুলেটিভ ব্যালেন্সটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করব আমাদের এই ব্যালেন্সটার প্রয়োজন হবে না। আমাদের কোনটা কোনটা প্রয়োজন হবে? আমাদের প্রয়োজন হবে হচ্ছে আমরা ডেটটা দেখব, ফার্স্টে তো অবশ্যই আমরা নামটা দেখে নিব এবং এরপরে আমাদের কি চেক করতে হবে যে এই নামে আমাদের কোনো চার্ট অফ অ্যাকাউন্ট সফটওয়্যারে অ্যাড করা আছে কিনা সেটা দেখতে হবে। এবং আমাদের কিন্তু এই ওপেনিং ব্যালেন্সটাও চেক করতে হবে। ওপেনিং ব্যালেন্স যদি সেম না থাকে আমরা কি রিকনসিলিয়েশন করলে সেটা কারেক্ট হবে? হবে না। আমার এক মাসের ওপেনিং ব্যালেন্স আরেক মাসের, সরি, এই যে এক মাসের যখন আমার এই এন্ডিং ব্যালেন্সটা হবে, এটা কি আমি জানুয়ারি রিকনসাইল করছি, তাহলে ফেব্রুয়ারি মাসে সেটা কি হবে? ওপেনিং ব্যালেন্স হবে। সো এক মাসের এন্ডিং আরেক মাসের ওপেনিং। সো আমাদের ওপেনিং ব্যালেন্স প্রয়োজন হবে, এন্ডিং ব্যালেন্স প্রয়োজন হবে, ডেট প্রয়োজন হবে, ট্রানজাকশন প্রয়োজন হবে, মানি ইন এবং মানি আউট প্রয়োজন হবে। এবং এই ব্যালেন্সের অবশ্যই একটা গুরুত্ব আছে, বাট এই মুহূর্তে ব্যাংক রিকনসিলিয়েশন করতে আমাদের এটা প্রয়োজন হবে না। সো ফার্স্টে আমরা চেক করব যে এই মেট্রো ব্যাংক আমাদের সফটওয়্যারে অ্যাড করা আছে কিনা। সো আমি চলে যাব জেরো সফটওয়্যারে, আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে আসি। সো এখানে যদি একটু চেক করি, আমরা এখানে সার্চ বারে গিয়েও চেক করতে পারি। সো এই ব্যাংকটা আমার সফটওয়্যারে অ্যাড করা নেই। আমার প্রথম কাজ হচ্ছে ব্যাংকটা আমাকে সফটওয়্যারে অ্যাড করতে হবে। সো যেহেতু ব্যাংক অ্যাড করবো, সো আমি কোথায় যাব? অ্যাড অ্যাকাউন্ট অর অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট? অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যেতে হবে। যাওয়ার পর আমি যে ব্যাংকে অ্যাড করব সেই ব্যাংকের নেমটা আমি সার্চ করব। এখানে আমাদের অ্যাকাউন্ট নেম দিতে হবে। সো আমি মেট্রো ব্যাংক দিয়ে দিলাম। আর এই যে আমরা হচ্ছে অ্যাকাউন্টের যে নাম্বারের লাস্ট চারটা ডিজিট, আমরা হচ্ছে এই চারটা ডিজিট রাখতে পারি। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। সো আমি কারেন্ট অ্যাকাউন্ট ধরলাম, ডে টু ডে। এখানে আমাদের সর্ট কোড দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সো সর্ট কোডটা কিন্তু এটা সাইলেন্ট করে রাখেন, ফোন সাইলেন্ট, এটা ভাইব্রেট করা। আচ্ছা, এখান থেকে আমি সর্ট কোডটা কপি করে এখানে পেস্ট করে দিব। এন্ড আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কপি করতে হবে। অ্যাকাউন্ট কোড অপশনাল, আমি চাইলে দিতেও পারি নাও দিতে পারি। সো এই অ্যাকাউন্ট কোডটা আমাদের হচ্ছে সফটওয়্যারের যে আমরা চার্ট অফ অ্যাকাউন্টের কোড মেনটেন করি সেই কোডগুলো কিন্তু হবে। সো আমি 105 দিচ্ছি এন্ড আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সো আমার মেট্রো ব্যাংক সফটওয়্যারে অ্যাড করা ডান। এখন আমার পরবর্তী
স্টেপ হচ্ছে এই যে পিডিএফ ফাইলটা আছে এটাকে আমাকে সিএসভি তে কনভার্ট করতে হবে। সো এর জন্য আমি অসংখ্য অ্যাপ আছে, যেমন আমি ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার ইউজ করলাম। ফার্স্ট এটা আমি ডাউনলোড করে নিই। আমি এখানে ক্লিক করব। সো আমার টোটালটা কনভার্ট হয়ে চলে এসেছে। এইটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? এরপর আমরা চলে যাব অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্ট। তো এখন আমি কোন ব্যাংকটা রিকনসাইল করব? মেট্রো ব্যাংক করব। আমি মেট্রো ব্যাংকে চলে আসি। এখানে আমাকে কি করতে হবে? এখানে আমি কি ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করেছি? ফার্স্টে আমাকে ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করতে হবে। আমরা যখন কুইক বুকসে করি আমরা কি ওপেনিং ব্যালেন্স অ্যাড করে নিয়েছি না চার্ট অফ অ্যাকাউন্টে? সেখানে আমাদের ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করতে হবে। এই সেন্টারটা আমি ডুপ্লিকেট করে নিই। ওপেনিং ব্যালেন্সে অ্যাড করব। এই যে আমার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে তার মানে কি টাকাটা স্পেন্ড মানি না রিসিভ মানি হবে? রিসিভ মানি। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এই মুহূর্তে অ্যাকাউন্টে টাকাটা আছে, তাহলে এটা যদি আমাকে ওপেনিং ব্যালেন্সটা যদি অ্যাড করতে হয় আমি কোথায় গিয়ে অ্যাড করব? রিসিভ মানিতে গিয়ে অ্যাড করব। সো আমি রিসিভ মানিতে ক্লিক করলাম। কোন ব্যাংকের টাকা? মেট্রো ব্যাংক সিলেক্ট করলাম, দেন নেক্সট। এখানে ইউনিট প্রাইসে কোনটা চলে আসবে? আমাদের যে ওপেনিং ব্যালেন্স যেটা ছিল সেটা চলে আসবে। আচ্ছা, আমি ডেসক্রিপশনে ওপেনিং ব্যালেন্স লিখেছি, এখানে আপনারা লিখতে পারেন ব্যালেন্স ফর দ্য মান্থ অফ জানুয়ারি, এভাবেও লিখতে পারেন ডিটেলস, এটাতে কোনো সমস্যা হবে না। অ্যাকাউন্ট হবে হচ্ছে ক্যাপিটাল। সেখানে অবশ্যই নো ভ্যাট থাকবে। সব ইনফরমেশন দেওয়া শেষ। এবং আরেকটা জিনিস চেঞ্জ করব, হ্যাঁ এখানে ডেট চেঞ্জ করতে হবে। সো আমরা দেখে নিব এখানে কি ডেট আছে, আমাদের স্টেটমেন্টের ডেট অনুযায়ী ডেটটা চেঞ্জ করব। আমি চলে যাব 2020 জানুয়ারির 1 তারিখে। এটা কি করছি এখানে দেখেন, ডিরেক্ট পেমেন্ট আছে, প্রি পেমেন্ট আছে এবং ওভার পেমেন্ট আছে। সো এটা আমরা ডিরেক্ট পেমেন্ট করছি, প্রি পেমেন্ট এবং ওভার পেমেন্টও আমি দেখাবো। সো এটা আমাদের ডিরেক্ট পেমেন্ট। এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার। এখন এটাকে আমি সেভ করে দিব। এই যে সেভ করার পর আমার কি ওপেনিং ব্যালেন্সটা চলে এসেছে। এই ওপেনিং ব্যালেন্সটা কি আমি ইম্পোর্ট করে নিয়ে এসেছি নাকি ম্যানুয়ালি অ্যাড করেছি? ম্যানুয়ালি অ্যাড করেছি। তো এই বিষয়ে এখন যে বিষয়টা বলবো এটা খুবই ভালো করে নোটিস করবেন। যখনই আমরা ম্যানুয়ালি কোনো ট্রানজাকশন অ্যাড করব সেই ট্রানজাকশনটা আমরা অ্যাকাউন্ট ট্রানজাকশনে দেখতে পারবো। এবং অ্যাকাউন্ট ট্রানজাকশনে যতগুলো ট্রানজাকশন থাকবে প্রত্যেকটা ট্রানজাকশনের সাথে কি একটা অ্যামাউন্ট থাকবে না? তো সবগুলো অ্যামাউন্ট প্লাস হয়ে যত হয় সেটা আমরা কোথায় দেখতে পারবো? ব্যালেন্স ইন জিরোতে। তো অ্যাকাউন্ট ট্রানজাকশনের সাথে কার সম্পর্ক? ব্যালেন্স ইন জিরো। এরপর আমরা কি ইম্পোর্ট করে নিয়ে আসি না? পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করে ইম্পোর্ট করে নিয়ে আসি। তো যখনই আমরা কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা সেগুলো কোথায় দেখতে পারবো? ব্যাংক স্টেটমেন্টে। এবং ব্যাংক স্টেটমেন্টে যে ট্রানজাকশনগুলো আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো প্রত্যেকটা ট্রানজাকশনের সাথে কি একটা করে অ্যামাউন্ট থাকবে না? তো সবগুলো অ্যামাউন্ট যখন আমি প্লাস করব, প্লাস করে টোটাল যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা কোথায় দেখতে পারবো? স্টেটমেন্ট ব্যালেন্সে। তো আমার ব্যাংক স্টেটমেন্টের সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে স্টেটমেন্ট
ব্যালেন্স। এই দুইটা কি ক্লিয়ার সবার? কোনো কোশ্চেন আছে এখানে? এরপরে চলে আসি রিকনসাইলে। আচ্ছা, কার ফোন ভাইব্রেট হচ্ছে? সাইলেন্ট করে রাখেন, আপনি না পারলে কাউকে দিলেও এসে সাইলেন্ট করে দিবে। আচ্ছা, এখানে রিকনসাইল দেখতে পাচ্ছি। আমরা যখন কুইকবুকসে করেছি, আমরা যখন পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করে ইম্পোর্ট করে নিয়ে আসি, ইম্পোর্ট করার পর ট্রানজাকশনগুলো রিভিউ প্যানেলে থাকে না কুইকবুকসে? এরপর আমরা কি করি, সেগুলোকে ক্যাটাগরি করি। তো জেরো সফটওয়্যারে যখন আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো কোনো ট্রানজাকশন এবং ক্যাটাগরি করার আগ পর্যন্ত সেগুলো কোথায় থাকবে? কুইকবুকসে যেমন রিভিউ প্যানেলে থাকে, জেরো সফটওয়্যারে এই যে আমরা রিকনসাইল দেখতে পাচ্ছি, রিকনসাইল প্যানেলে সবগুলো ট্রানজাকশন এসে জমা হবে। এখানে একটা মেনু আছে, ক্যাশ কোডিং মেনু। তো ক্যাশ কোডিং মেনুর কাজ কি? ক্যাশ কোডিং মেনু দিয়ে আমরা অ্যাট এ টাইমে অসংখ্য ব্যাংক অ্যাকাউন্ট যে ক্যাটাগরি করা, এটা হচ্ছে একই সাথে আমরা শর্ট টাইমে অনেকগুলো করতে পারবো। এখন আমরা যদি অ্যাডভাইজার রোলে না থাকি তাহলে কিন্তু এই ক্যাশ কোডিং মেনুটা আমরা পাবো না। সো অবশ্যই ক্যাশ কোডিং মেনু ইউজ করার জন্য আমাদেরকে অ্যাডভাইজার রোলে থাকতে হবে। এবং ক্যাশ কোডিং মেনু দিয়ে কিভাবে অ্যাট এ টাইমে অসংখ্য ট্রানজাকশন ক্যাটাগরি করতে হয় যখন আমি রিকনসাইল করাবো তখন দেখাবো। এরপর চলে আসি, আমরা কি ইম্পোর্ট করে নিয়ে আসবো ট্রানজাকশন। আমরা যখন পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করব, কনভার্ট করার পর সেই সিএসভি ফাইলটাকে কি জেরো সফটওয়্যার ইম্পোর্ট করে নিয়ে আসবো। দুইটা ওয়ে হয়, একটা হচ্ছে ব্যাংক যখন কানেক্টেড থাকে তখন কি সফটওয়্যার ট্রানজাকশনগুলো অটোমেটিক চলে আসবে, সেগুলো কোথায় থাকবে? রিকনসাইল প্যানেলে থাকবে। কুইকবুকসে যেমন রিভিউ প্যানেলে এসে জমা হয়, জেরোতে কোথায় জমা হবে? রিকনসাইল প্যানেলে। আর যদি ব্যাংক কানেক্টেড না থাকে সেক্ষেত্রে তো আমাকে ম্যানুয়ালি ট্রানজাকশনগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো কোন কোন জায়গা থেকে আমি ইম্পোর্ট করতে পারবো? ম্যানুয়ালি ইম্পোর্ট স্টেটমেন্ট, এই সেন্টারে ক্লিক করে আমি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো। দেন আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে যদি দেখি ইম্পোর্ট স্টেটমেন্ট লেখা দেখতে পাচ্ছি। সো এই দুই সেন্টার থেকে আমরা কি করতে পারবো? ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো। সো আমরা যেই সেন্টারটা আমরা চাই, ইচ্ছা হয় সেই সেন্টারটা ইউজ করতে পারি। তো দিন শেষে হচ্ছে আমাদের স্টেটমেন্ট ব্যালেন্স এবং ব্যালেন্স ইন জিরো, এই দুইটাকে কি করতে হবে? সেম করতে হবে। এবং যখনই আমরা কোনো ট্রানজাকশন ম্যানুয়ালি ইম্পোর্ট করা ছাড়া ম্যানুয়ালি অ্যাড করব, যেমন সফটওয়্যার গিয়ে যখন আমি একটা এক্সপেন্স হলো, এক্সপেন্সটা আমি কি করতে পারি? একটা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, আরেকটা কি করতে পারি? সফটওয়্যারে এক্সপেন্স মেনুটা ইউজ করে আমি অ্যাড করতে পারি। তো যখন আমি সফটওয়্যার এক্সপেন্স মেনু ইউজ করে অ্যাড করলাম, সেটা কি ম্যানুয়ালি অ্যাড করা না? তো আমি কি বলেছি, আমরা যখন ম্যানুয়ালি কোনো ট্রানজাকশন অ্যাড করব, সেই ট্রানজাকশনটা কোথায় থাকবে? অ্যাকাউন্ট ট্রানজাকশনে থাকবে। এবং এই ব্যালেন্সটা আমরা কোথায় দেখতে পারবো? ব্যালেন্স ইন জিরোতে। এবং যখনই আমরা কোনো ট্রানজাকশন ম্যানুয়ালি অ্যাড করব, সেই ট্রানজাকশন সবসময় আনরিকনসাইল অবস্থায় থাকবে। ঠিক আছে, আনরিকনসাইল অবস্থায় থাকবে। এতটুকু ক্লিয়ার সবার? ওকে। সো ম্যানুয়ালি ইম্পোর্ট স্টেটমেন্টে আমি ক্লিক করলাম। করার পর আমাকে হচ্ছে সিএসভি ফাইলটা এই সেন্টারে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। এর আগে একটা কাজ আছে, সফটওয়্যার থেকে হচ্ছে একটা সিএসভি টেমপ্লেট আমাকে দিয়েছে, সেই টেমপ্লেটের মধ্যে আমাকে ডেটাটা এন্ট্রি করে এরপর আমাকে ফাইলটাকে সিলেক্ট করতে হবে। সো ফার্স্টে আমি এই সেন্টারটাতে ক্লিক করব, ডাউনলোড জিরো সিএসভি টেমপ্লেট। এখানে তারা আমাদের কাছ থেকে কি কি চাচ্ছে, এখানে ডেট এবং অ্যামাউন্ট, এই দুইটা ম্যান্ডেটরি আমাকে দিতেই হবে। এবং ডেসক্রিপশনটা আমরা দিব, বাট আমি যদি চাই পে না দিই তাও হবে। রেফারেন্স নাম্বার, চেক নাম্বার, এই ইনফরমেশনগুলো যদি আমি অ্যাড না করি তাও হবে। সো ফার্স্ট আমাদেরকে ডেট দিতে হবে, ডেটটা আমি এখান থেকে কপি করে নিব। এরপর আমাকে অ্যামাউন্ট এন্ট্রি করতে হবে, এটা হচ্ছে মানি আউট, তার মানে এগুলো আমার হচ্ছে এক্সপেন্স হয়েছে অথবা অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সামহাও টাকা চলে গিয়েছে। এটা হতে পারে আমি অন্য অ্যাকাউন্টে টাকা যদি ট্রান্সফার করি তাহলে কি আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল না?
তারপর আমি যদি কোনো খরচ করে থাকি, এক্সপেন্স করে থাকি, মানে যে বিভিন্ন কারণে আমার অ্যাকাউন্ট থেকে মানি আউট হয়েছে, তার মানে এটা আমার কি হয়েছে, টাকা চলে গিয়েছে এক্সপেন্স। এবং মানি ইন হতে পারে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে সেলসের টাকা ডিপোজিট হয়েছে। সো ফার্স্টে এই সেন্টারটাকে আমি কপি করব, কপি করে অ্যামাউন্টে পেস্ট করে দিব। এরপর আমি ডেসক্রিপশনটা কপি করব, পেস্ট করে দিব। এবং রেফারেন্স নাম্বার, চেক নাম্বার যেহেতু অপশনাল আমি দিচ্ছি না। এখানে এই যে সবগুলো কি প্লাস ফিগার আছে তাই না, এখানে অ্যামাউন্টের জন্য তো আমি একটা কলাম রেখেছি। এগুলো কি ছিল, সবগুলোই কিন্তু মানি আউট। এবার মানি ইন এর অ্যামাউন্টটা যদি আমি দেই এবং এখানে ফিগারগুলো যদি চেঞ্জ না করি, সবগুলোকে আমার একটা অ্যামাউন্ট ধরবে না। সো এর জন্য আমি এগুলোকে কি করব, -1 ফর্মুলায় ফেলবো। -1 ফর্মুলায় কোনগুলোকে ফেলবো, যেগুলো আমার মানি আউট অর এক্সপেন্স হয়েছে। সো এখানে আমি -1 ফর্মুলা ইউজ করব, ইকুয়ালস টু -1। এরপর -1টাকে আমি কপি করব, সবগুলো অ্যামাউন্ট কপি করার পর স্পেশাল পেস্ট, দেন মাল্টিপ্লাই করব, দেন ওকে। আচ্ছা এটা হলো না কেন, আচ্ছা আমি মাল্টিপ্লাই করে নিয়েছি। এরপর আমার এই যে 6 জানুয়ারি 2020 এখানে একটা পেমেন্ট আমি নিয়ে আসিনি, 0 দেওয়া আছে। এগুলো হচ্ছে কি আমার মানি ইন হয়েছে। তো এবার মানি ইন গুলোকে আমি নিয়ে আসবো। তো এখানে ডেট এবং ডেসক্রিপশনটা আমাদের খেয়াল রাখতে হবে যেন সেম হয়। এটা ছিল 800। সো আমাদের জাস্ট এই দুইটাই ডিপোজিট ছিল, আমরা নিয়ে আসলাম। এরপর এটা আমরা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। এখন পে বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি আসি এখানে কার্ড পারচেজ করেছে একজনের 2020-এ, নেমসকো থেকে পারচেজ করেছে, তাহলে এখানে পেমেন্টটা কাকে করেছে, নেমসকোকে। তাহলে এখানে পে কে হবে, নেমসকো। দেন আমরা যদি চলে আসি কার্ড পারচেজ করেছে, আচ্ছা এখানে লিঙ্কডইন, এখানে পে হবে লিঙ্কডইন। দেন এখানে যদি দেখি এখানে পে হচ্ছে ফেসবুক। এখন এই যে পেটা যে আমি দিচ্ছি এটা কি দেওয়া ম্যান্ডেটরি কিনা, এটা দেওয়া ম্যান্ডেটরি না, আমি চাইলে দিতেও পারি আবার স্কিপ করতে পারি। এবং এই যে কাজটা এখানে আমি যেটা দিচ্ছি এটা চাইলে আমি পরবর্তীতে সফটওয়্যারে গিয়েও পে অ্যাড করতে পারি। সো আমি জাস্ট কয়েকটা দিয়ে নিচ্ছি। আচ্ছা আমি আর পে দিচ্ছি না। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এই যে পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করলাম, দেন এই যে আমি যেই অ্যামাউন্ট, ডেট, অ্যামাউন্ট, পে, ডেসক্রিপশন যেটা ছিল এটাকে আমি ম্যানুয়ালি প্রিপেয়ার করেছি নাকি সফটওয়্যার থেকে ডাউনলোড করেছি? সফটওয়্যার থেকে ডাউনলোড করে দেন এটা এন্ট্রি করেছি। এরপর এটা আমি সেভ করব।
আমার CSV ফাইলের কাজ শেষ। এবার সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে CSV ফাইলটা রেডি করেছি সেটা নিয়ে আসব। দেন নেক্সটে ক্লিক করব। ফার্স্টে আমি ডেট দিয়েছি, ট্রানজাকশন ডেট ঠিক আছে, অ্যামাউন্ট, ট্রানজাকশন অ্যামাউন্ট, পে, দেন ডেসক্রিপশন। এখানে হচ্ছে আমার হেডিংগুলো ম্যাচ করছে। আমি যদি নেক্সটে যাই, আমার যে নেক্সট ফিল্ডগুলো আছে সেগুলো এই যে ম্যাচ করবে একটা একটা করে। তো আমি সরাসরি নেক্সটে ক্লিক করব। করার পর এখানে এই যে 110 ট্রানজাকশন আছে রেডি টু ইম্পোর্ট। আমি কি সবগুলো ইম্পোর্ট করতে চাচ্ছি কিনা, তো এইভাবে হচ্ছে আমরা কুইকবুকস এভাবে টিক মার্ক করি, মনে আছে? সেম। সো আমি কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। এই যে কুইকবুকসে কিন্তু এই ডেট ফরম্যাটটা দিলে কিন্তু কখনোই ইম্পোর্ট নিত না। ডেট ফরম্যাটটা খেয়াল করেছেন? কিন্তু জেরো সফটওয়্যারে কিন্তু নিয়েছে। আচ্ছা, আমাদের আগে কি স্টেটমেন্ট ব্যালেন্সে কোনো কিছু ছিল, কোনো অ্যামাউন্ট ছিল? এই যে অ্যামাউন্ট চলে এসেছে। আমি কি বলেছিলাম, যখন আমরা ইম্পোর্ট করে কোনো ট্রানজাকশন নিয়ে আসবো সেই ট্রানজাকশনের অ্যামাউন্ট কোথায় হিট করবে? স্টেটমেন্ট ব্যালেন্সে। এখন যখন আমি ট্রানজাকশনগুলো নিয়ে এসেছি, এই ট্রানজাকশনগুলো কোথায় আছে? রিকনসাইল প্যানেলে। কুইকবুকসে কোথায় থাকে? রিভিউ প্যানেলে থাকে। সো রিকনসাইল প্যানেলে আছে। এখন আমাকে কি করতে হবে? একটা একটা করে ক্যাটাগরি করব। দেখেন আমি যদি ব্যাংক স্টেটমেন্টে চলে আসি, এখানে সবগুলো এই যে আনরিকনসাইল অবস্থায় দেখাচ্ছে। আমি যখন ক্যাটাগরি করব তখন আস্তে আস্তে কি হবে? একটা একটা করে রিকনসাইল দেখাবে। ফার্স্টে এখানে যদি যাই, এখানে বলছে, এর আগে আমরা দেখিনি এখানে কি কি আছে। ম্যাচ। ম্যাচ কখন করে? কোনো ট্রানজাকশন আমি সফটওয়্যার আগে থেকে ম্যানুয়ালি রেকর্ড করেছি, প্লাস এখন আমি ইম্পোর্ট করেও নিয়ে আসলাম। তো এই যে একই কাজ যখন আমি দুইবার করছি, ট্রানজাকশনটা বাস্তবে কয়বার হয়েছে? একবার হয়েছে। তো দেখা গেল আমি যখন আবার ইম্পোর্ট করে নিয়ে আসি, তখন যদি এই ট্রানজাকশনটা আমি অলরেডি আগে সফটওয়্যার ইম্পোর্ট করে থাকি, তখন আমাকে কি করতে হবে? ম্যাচে ক্লিক করতে হবে। আর সবসময় ব্যাংক রিকনসিলিয়েশন করার আগে ম্যাচে ক্লিক করে দেখে নেবেন যে কোনো ট্রানজাকশনের সাথে ম্যাচ করে কিনা। এখানে ডিসকাস দেওয়া আছে। ডিসকাস দিয়ে কি বোঝায়? আমি একটু দেখেছি। আচ্ছা, এখানে ক্রিয়েট করতে হবে। একটা তো ম্যাচ বুঝলাম, ম্যাচ করলে যদি ম্যাচ না করে তখন আমরা কি করব? ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? এখানে দেওয়া আছে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট। তাহলে কাকে পেমেন্ট করা হয়েছে? পেপালকে। কেন পেমেন্ট করা হয়েছে? এই কেন পেমেন্ট করা হয়েছে সেখানে আমরা ডেসক্রিপশনটা কপি করে পেস্ট করে দিব। এবং এখানে যাবে হচ্ছে হোয়াটে যাবে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টটা আমাদের অ্যাড করতে হবে। আর এখানে ট্যাক্স রেটে হচ্ছে আপনারা নো ভ্যাটটা অ্যাড করে দিবেন। এটা হচ্ছে আমাদের ক্রিয়েট। এরপর যদি ট্রান্সফারে চলে আসি, ট্রান্সফারটা আমরা কখন ইউজ করব? যখন আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যখন আমরা ট্রান্সফার করব তখন ট্রান্সফার চলে আসবে। তো আমরা যখন রিয়েল লাইফে কাজ করি আমরা একটা ক্লু পাই যে ডেসক্রিপশনটা থাকে না, যেই ব্যাংকে ট্রান্সফার করেছে দেখা যায় ক্লায়েন্টের একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে। সো যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে সেই অ্যাকাউন্ট ব্যাংকের নাম এবং লাস্টের যে ডিজিটগুলো থাকে এর ফলে আমরা বুঝতে পারি একই রকম যদি তিনটা ব্যাংকও থাকে, বাট কোন ব্যাংকে অ্যাকচুয়ালি সে ট্রান্সফার করেছে এটা আমরা কি ডেসক্রিপশনটা দেখলে বুঝতে পারি, ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা থাকে। আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন এই যে চার্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট গুলো, ক্রেডিট কার্ড গুলো যে অ্যাড করা থাকে দেখবেন লাস্টের 4টা ডিজিট অ্যাড করা থাকে অ্যাকাউন্ট নাম্বার। কেন অ্যাড করা থাকে? কজ ক্লায়েন্টের একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে। এই ট্রান্সফার মেনুটা আমরা কখন পাবো না? যদি এমন কোনো ক্লায়েন্ট হয় যার সফটওয়্যারে একটা মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে, তখন আপনারা এই ট্রান্সফার মেনুটা পাবেন না। কারণ তার একটাই অ্যাকাউন্ট আছে, সে আর কোথায় ট্রান্সফার করবে? তখন ট্রান্সফার মেনুটা পাবেন না। তো যদি কখনো এমন হয় ব্যাংক রিকনসিলিয়েশন করতে গিয়ে কোনো ক্লায়েন্টের ট্রান্সফার মেনুটা না পান, তখন বুঝে নিতে হবে তার একটা মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে সফটওয়্যারে। ডিসকাস, এটা দিয়ে কি বোঝায়? অনেক সময় আমরা কাজ করতে গেলে কিছু কিছু ট্রানজাকশন এমন থাকে যে হেড কি হবে আমরা একদম বুঝতেই পারি না, তখন আমরা কি করতে পারি? ক্লায়েন্টের সাথে সেটা ডিসকাস করতে পারি। যেমন এখানে 1000 ট্রানজাকশন আছে, ক্লায়েন্ট আপনাকে ক্যাটাগরি করতে দিল, আপনি তো একটা একটা করে ক্যাটাগরি করবেন, কোথায় যাবেন?
কোন কোন হেডে যাবে। তো আপনি কিছু ট্রানজাকশন হয়তো বুঝতে পারলেন না, তখন আপনি এখানে একটা নোট লিখে রাখবেন। এই নোটে এসে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিবে যে এখানে কোন হেডটা হতে পারে বা কোথায় সে খরচ করেছে। তো কুইকবুকসে হচ্ছে এই ধরনের কোনো মেনু নেই ডিসকাস করব, তো সরাসরি যখন আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি তখন ডিসকাস করে থাকি। বাট জেরোতে এই সেন্টার করা যায়, আর এই সেন্টারটা যখন আমরা রিয়েল লাইফে কাজ করি তখন কিন্তু ব্যবহার করি। তো দেখা যায় আমরা যদি কোনো ক্যাটাগরি কি হবে একদম যদি আইডেন্টিফাই করতে না পারি সামহাও, তখন আমরা এখানে ডিসকাস করি। তো ডিসকাসটা কিভাবে করি আমরা দেখি। @ এখানে হচ্ছে আমরা ক্লায়েন্টের নাম দিই, ঠিক আছে। তো আমি এখানে ক্লায়েন্ট লিখলাম, আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই তার একটা নাম থাকবে। তো আমরা যেমন বাংলাদেশে ভাইয়া আপু বা স্যার বলি, তো বাইরের দেশে যখন আমরা তাদের সাথে কাজ করি আমরা হচ্ছে তাদের যে যার নামে অ্যাড্রেস করি, হ্যাঁ। স্যার বা ভাই আপু এগুলো বলার প্রয়োজন পড়ে না। সো @ দিয়ে সরাসরি ক্লায়েন্টের নাম লিখতে হবে। প্লিজ সাজেস্ট মি দ্য ক্যাটাগরি অফ দিস ট্রানজাকশন অর এক্সপেন্স, এই ধরনের একটা নোট হচ্ছে আমরা লিখে দিই, হ্যাঁ। লিখে জাস্ট আমি পুরোটা লিখলাম না, হ্যাঁ, এটা আপনারা পারবেন, জাস্ট সেভ করে দিই। তো আমি যখন রিকনসিলিয়েশন করি ক্লায়েন্ট এসে কি চেক করবে না, দেখবে তার কাজটা করেছি কিনা। সে যখন এই সেন্টারে আসে তখন সে রিমুভ করে এখানে লিখে দিবে যে এটা কোনটা হতে পারে এবং এখানে সেভ দিয়ে দিবে। পরবর্তীতে এসে আমি যখন এটা দেখবো আমি এই নামে এই ট্রানজাকশনটাকে ক্যাটাগরি করে দিব। তো এখন ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট এর মানে হচ্ছে এই টাকাটা পেপালে ট্রান্সফার করেছে, হ্যাঁ। তো পেপালে যদি ট্রান্সফার করে আমাকে এখান থেকে কি পেপাল সিলেক্ট করতে হবে, বাট পেপাল কি এখানে আছে, নেই। এর জন্য ফার্স্টে আমাকে কি করতে হবে, পেপাল ক্রিয়েট করে নিতে হবে। আমি পেপালটা অ্যাড করে নিই সফটওয়্যারে। সো অ্যাকাউন্টিং এর আন্ডারে আমি চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব। দেন দেখি কোন কোন নাম্বার ইউজ করেছে। আচ্ছা 3 অ্যাভেলেবেল আছে। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, সো আমাকে বলছে লগ ইন অ্যান্ড কানেক্ট করার জন্য। আমার তো রিয়েল ইউজার আইডি পাসওয়ার্ড নেই, সো এটা আমি ম্যানুয়ালি করবো। এর জন্য আমি কি করব, স্কিপে ক্লিক করব। সো আপনারা যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এভাবে নাম দিয়ে সার্চ করবেন আপনাদের কিন্তু এই ধরনের ইন্টারফেস আসতে পারে। তো আপনারা তখন কি করবেন, সেটা স্কিপ করে দিবেন, স্কিপ করে ম্যানুয়ালি অ্যাড করবেন। সো এখানে অ্যাকাউন্ট নেম হচ্ছে আমি পেপাল দিয়ে দিলাম। অ্যাকাউন্ট কোড আমি অ্যাভেলেবেল আছে, আমরা একটা কোড দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে পেপাল নাম্বারের যে লাস্ট ডিজিট আছে, আমরা বিকাশ কি ফোন নাম্বার, বিকাশ কি নাম্বার দিয়ে ওপেন করি, হ্যাঁ, এনআইডি কার্ড। সো এখানে হচ্ছে আমরা নাম্বারের কিছু লাস্ট 4টা ডিজিট অ্যাড করে দিতে পারি পেপালের। সো আমি পেপাল অ্যাড করেছি। আমি এই সেন্টারটাতে এসে একটু রিলোড দিই, তাহলে আমার পেপালটা আসবে। এই যে পেপাল চলে এসেছে। এখন ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, এটা আমার কি হবে, এই টাকাটা আমি পেপালে ট্রান্সফার করেছি, আমার মেট্রো ব্যাংক থেকে আমি পেপালে ট্রান্সফার করেছি। সো আমি ফার্স্টে ট্রান্সফার সিলেক্ট করেছি, কোন ব্যাংক কোথায় ট্রান্সফার করেছি, পেপালে। এখন ওকে দিব। এই যে একটা ক্যাটাগরি করলাম না, এই ধরনের যতগুলো ট্রানজাকশন আছে সব কি হয়ে গিয়েছে, ওকে। দেখেন একটা করার পর একই রকম যতগুলো ছিল সব কি হয়েছে, ওকে হয়ে গিয়েছে। এখন আমি যদি জাস্ট ওকেতে ক্লিক করি তখন সবগুলো ক্যাটাগরি হয়ে যাবে। আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন, আমরা যখন করি 1, 2 হাজার 3 হাজার ট্রানজাকশন থাকে, রিকনসাইল করতে হয়, তখন এরকম অসংখ্য ওকে থাকে। কারণ একই ট্রানজাকশনের ক্লায়েন্টের কি বিভিন্ন ডেটে বারবার হয়, একই ট্রানজাকশন হয়। তো ওই ট্রানজাকশনটা যখন আমরা একবার ক্যাটাগরি করে ফেলি তখন পরবর্তীতে সেম ক্যাটাগরির যতগুলো থাকে তখন কি জাস্ট ওকে ক্লিক করলেই সেটা হয়ে যায়। তবে একটু ভালো করে চেক করে নিতে হবে যখন আপনারা প্রথমবার করবেন। এটা তো দেখলাম, এবার ক্যাশ কোডিং এ চলে আসি। আচ্ছা এখানে আমি আরো কিছু দেখাই। তো আমি জাস্ট সবগুলো ওকে করে দিব।
আচ্ছা, এখানে যদি আসি, হচ্ছে নেমস কোড থেকে কার্ড পারচেস করেছি, ধরে নিলাম এখানে হচ্ছে আমি একটা অ্যাড রান করেছি। হ্যাঁ, তো এখানে তাহলে পেমেন্টটা আমি কাকে করেছি? নেমসকোকে। সো এখানে আমি নেমসকো লিখবো, লেখার পর কাকে পেমেন্ট করেছি? নেমসকো। কেন পেমেন্ট করেছি এই রিজনটা এখানে এন্টার করতে হবে, যে আমি কেন পেমেন্ট করেছি। সো আমি ডেসক্রিপশনটা এখানে কপি পেস্ট করে দিলাম। সো এখানে কিন্তু একটা স্পেস আসে, স্পেসটা রিমুভ করে দিবেন। এবং এটা কোন হেডে যাবে? আমি এখানে অ্যাড রান করেছি, সো এখান থেকে আমি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করলাম। এখানে আমি হচ্ছে নোভ্যাট দিয়ে দিলাম। এখন আমি কি করব? ওকে দিয়ে দিব। এই ধরনের যদি আমার আরো কোনো ট্রানজাকশন থাকে, ডেসক্রিপশনটা যদি সেম হয়ে থাকে, তাহলে সবগুলোতে কি আসবে? ওকে ওকে আসবে কিন্তু। সো হু, হোয়াই, হোয়াট, এই তিনটা কি বুঝেছেন? আচ্ছা, এরপর এটা তো ওকে হবে। এই যে এটা অটোমেটিক নিয়ে নিয়েছে ফেসবুকে আমরা অ্যাড রান করেছি। কেন অ্যাড রান করেছি? অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এ। এটা ঠিক নিয়েছে। অনেক সময় কি নিতে পারে? এটা ভুল নিতে পারে। সো আমি এখান থেকে ভ্যাট রেটটা চেঞ্জ করে দিচ্ছি। এবং হোয়াই রিজনটা আসেনি, রিজনটা আমি এখান থেকে পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, হোয়াই এই রিজনটা না দিলেও কিন্তু হয়, বাট এটা আমরা অ্যাড করে নিব। আমি ওকে দিয়ে দিলাম। এই ধরনের এই যে আরেকটা ট্রানজাকশন আছে, এখানে আমার ওকে দেখাচ্ছে। এভাবে সবগুলো করতে হবে। এবার এই সেন্টারের কাজটা কি মোটামুটি আইডিয়া হয়েছে? এবার আমি ক্যাশ কোডিং এ চলে আসি। ক্যাশ কোডিং মেনুটা আমরা কিভাবে ব্যবহার করব? আমি বলেছি যদি একই ক্যাটাগরির হয়ে থাকে আমরা ব্যবহার করতে পারবো। যেমন এখানে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, ট্রানজাকশন ফি, আমার এই দুইটা কি হবে? ব্যাংক চার্জ হবে। আমি জাস্ট দুইটা সিলেক্ট করেছি, এখান থেকে আমি হেড সিলেক্ট করব, যেমন ব্যাংক ফি। আমার এমন ব্যাংক ফি কি অসংখ্য থাকতে পারে না? সো এই জাস্ট এখান থেকে আমরা হেডটা সিলেক্ট করব এবং এখানে টিক মার্ক দিব, আমরা দেখে নিব এমন আরো আছে কিনা। তো আমরা যখন বাস্তব জীবনে করি একই ক্যাটাগরি 100-200 থাকে, তখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করি। করার পর জাস্ট আমি কি করব? সেভ এন্ড রিকনসাইল এ ক্লিক করব। এটাই হচ্ছে ক্যাশ কোডিং মেনু। দেন এখানে হচ্ছে সবগুলো অ্যাডভার্টাইজিং এ যাবে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এটা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এ যাবে। দেন আমি যদি এখানে চলে আসি, সো আমি এটা চেঞ্জ করে দিব। জাস্ট সেভ এন্ড রিকনসাইল সিলেক্টেড। সো এইভাবে আমরা রিকনসাইল করতে পারবো। আমি এই মেনুতে আবার চলে আসি। সো আমার যেগুলো পেপালের ছিল আমি সবগুলো ওকে ওকে করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু ক্যাশ কোডিং এ আসি। এখন আপনাদের তো মনে হতে পারে পেপালেরটা আমি এই সেন্টার থেকে কেন করছি না, তাই না? এটা তো এখান থেকে করতে পারি। আমি একটা জিনিস বলেছিলাম, আপনারা এই কুইকবুকস সরি জেরো সফটওয়্যারে হচ্ছে আপনারা যেই সব চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাংকের নাম দিয়ে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস রিসিভেবল দিয়ে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এসব হেড টাচ করে আপনি কখনো কোনো জার্নাল এন্ট্রি করতে পারবেন না, দেখবেন সেই হেডগুলো আসবে না। এখানে কি আমার পেপাল ব্যাংক এসেছে? তাহলে কি আমি সিলেক্ট করতে পারবো এই সেন্টার থেকে? তাহলে যদি আমরা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করি, এই ট্রান্সফারের কাজটাকে আমি ক্যাশ কোডিং থেকে করতে পারবো? করতে পারবো না। রিকনসাইল মেনু থেকে এই কাজটা করতে হবে।
সো আমার সেম ক্যাটাগরির যেগুলো ছিল আমি সব ওকে করে দিচ্ছি। আচ্ছা, এরপর আরো কিছু বাকি আছে, যেমন এখানে হচ্ছে পেমেন্ট পেয়েছি, এটা হতে পারে কোনো সেলসের টাকা ডিপোজিট করেছে। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে কোন ব্যক্তি ডিপোজিট করেছে, শাহ আর এইচ দেওয়া আছে। তো এখানে হুতে এই ব্যক্তির নাম চলে যাবে, স্পেস থাকলে রিমুভ করে দিব, নিউ কন্টাক্ট অ্যাড করে নিলাম। ডেসক্রিপশনটা এখান থেকে কপি করব, এটা আমরা হোয়াইতে অ্যাড করে দিব। এখন এই টাকাটা ডিপোজিট কেন হয়েছে, এটা ধরে নিলাম আমরা সেলসের টাকা, এটা ডিপোজিট হয়েছে, সিলেক্ট করলাম, এরপর আমি ওকে দিয়ে দিব। সেখানে আরেকটা আছে সেম, এই দেখেন সেম হতে এটা কি নিয়ে নিয়েছে। ওকে, আমি এটা একটু চেঞ্জ করে দিই। এরপর আমাদের আরেকটা ট্রানজাকশন আছে, এটা হচ্ছে মেল চিম্প। সেখান থেকে আমি কপি করব মেল চিম্প, হু মেল চিম্প, হোয়াই কপি করব। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি কোনো সাবস্ক্রিপশন নিয়েছে, ওকে করে দিব। সো আমার কি হয়েছে, ম্যাচ করেছে। এই যে ব্যালেন্স ইন জিরোতে যে অ্যামাউন্টটা আছে, আমি যদি একটু এখানে চলে আসি, এই যে অ্যামাউন্ট, দুইটা কি ম্যাচ করেছে? অ্যাকাউন্ট ট্রানজাকশনে চলে আসি, আরেকটা কাজ বাকি আছে। আচ্ছা, আমি যে ফার্স্ট ওপেনিং ব্যালেন্সটা ম্যানুয়ালি অ্যাড করেছিলাম মনে আছে, এখানে 50টা শো করছে, আমি যদি 200 পর্যন্ত দিই তাহলে আমার এই সিরিয়ালে 200 পর্যন্ত ট্রানজাকশন শো করবে। প্রথমে আমি কি বলেছিলাম, আমার যে আমি ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করেছি সেটা কি আনরিকনসাইল অবস্থায় আছে না? কুইকবুকসে কি খেয়াল করেছেন, ওপেনিং আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে কোনো ব্যালেন্স অ্যাড করি সেটা কি রিকনসাইল দেখায় না সবসময়? অটোমেটিক আর লেখা থাকে না? আর লেখা থাকে, কিন্তু মনে হয় না আর লেখাই থাকে। তো জেরো সফটওয়্যারে আমরা যখন এই যে কোনো ম্যানুয়ালি কোনো ব্যালেন্স অ্যাড করব তখন সেটা কি থাকবে, আনরিকনসাইল অবস্থায় থাকবে। এটাকে আমাদেরকে ম্যানুয়ালি রিকনসাইল করতে হবে। সো আমি জাস্ট ক্লিক করে ট্রানজাকশনটা ওপেন করলাম, অপশনে ক্লিক করব, ক্লিক করার পর মার্ক অ্যাজ রিকনসাইলড সিলেক্ট করব। আমি মেট্রো ব্যাংকে আবার চলে যাই, এই যে আমার এখানে কি দেখাচ্ছে, রিকনসাইল হয়েছে, ডান। এই যে স্টেটমেন্ট ব্যালেন্স, এখানে যে স্টেটমেন্ট ব্যালেন্স আছে এবং আমার যে স্টেটমেন্ট ব্যালেন্স আছে দুইটা কি হয়েছে, ম্যাচ করেছে। তো আপনারা যখন আসবেন সব করার পর করতে পারেন অথবা আগেই করতে পারেন। ওপেনিং ব্যালেন্সটাকে আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। দেখেন এখানে কি লেখা আছে, ইউজার, যে ইউজার ছিল সে এটা করেছে এবং বাকিগুলো কি হয়েছে, ইম্পোর্ট হয়ে এসেছে, যে ইম্পোর্টেড লেখা আছে। এবং ব্যাংক স্টেটমেন্টে যদি চলে যাই, এই ট্রানজাকশনগুলোকে আগে আনরিকনসাইল লেখা ছিল না, রিকনসাইল কখন দেখাচ্ছে, যখন এই রিকনসাইল প্যানেল থেকে আমি এগুলো ক্যাটাগরি করেছি তখন এগুলো কি হয়েছে, রিকনসাইল হয়েছে। এবং রিপোর্টটা, এই যে রিকনসাইলেশন রিপোর্টে যদি ক্লিক করি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, আরেকটা কোন সেন্টার থেকে ডাউনলোড করতে পারবো, আমরা যদি রিপোর্টে গিয়ে রিকনসাইলেশন রিপোর্ট লিখি সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এই যে এখান থেকে আমরা টাইম সিলেক্ট করব, কোন ব্যাংকেটা ডাউনলোড করতে চাচ্ছি সিলেক্ট করব, এখানে এসে ব্যালেন্স ইন জিরো এবং স্টেটমেন্ট ব্যালেন্স সেম হয়েছে কিনা এটা চেক করবেন। অনেক সময় আপনার এই সেন্টারে আছে, এই দুইটা বিষয় চেক করবেন যে সেম আছে কিনা, অনেক সময় সেম নাও হতে পারে। এখান থেকে এই যে ডেটটা
ফিল্টার করে নিতে হবে, ব্যাংক সিলেক্ট করতে হবে, আপডেটে ক্লিক করে এরপর ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে হবে কাস্টমাইজ করে। তো কাস্টমাইজ করে যখন ডেটটা দিবেন, কোন ডেট থাকবে? এই যে এই জানুয়ারির 1 থেকে জানুয়ারির 31 এই ডেটটা দিতে হবে। এবং কোন ব্যাংক সিলেক্ট করবেন এখান থেকে, যে ব্যাংকটা আপনি রিকনসিলিয়েশন করেছেন আপডেট দিয়ে রিপোর্টটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, ডাউনলোড যখন করবেন, এক্সপোর্ট আপনি পিডিএফ এ করতে পারবেন, ডাউনলোড এক্সেলেও করতে পারবেন, গুগল শিটে করতে পারবেন, বাট আপনারা পিডিএফ এ ডাউনলোড করে দিবেন। কুইকবুকস এটা যেভাবে সাবমিট করেছেন ব্যাংকের নাম দিয়ে প্রতি মাসেরটা নামে নামে সেভ করে সেম ভাবে সাবমিট করতে হবে। এখন অনেক সময় আপনি দেখবেন কি আপনারটা ম্যাচ করবে না। আচ্ছা, এটা আমি দেখাই, রিপোর্টটা আমাদের কিভাবে আসবে। এই যে কিন্তু এখানে কিন্তু দেখেন ডেটটা কিন্তু ভুল এসেছে। হ্যাঁ, কারণ আমার সফটওয়্যারে এই ডেট পর্যন্ত কিন্তু আমার এই ট্রানজাকশন আছে। আমার যদি আরো কোনো ট্রানজাকশন করতাম সেগুলো কি চলে আসতো না? তো ডেট সিলেক্ট করতে হবে যে কোন ডেট থেকে কোন ডেট, ডেটটা মাথায় রাখতে হবে। অনেক সময় ম্যাচ করবে না, বাট আপনি রিপোর্টে এসে দেখবেন যে রিপোর্টে ব্যালেন্স এন্ড জিরো এবং স্টেটমেন্ট ব্যালেন্স ঠিক আছে কিনা। ম্যাচ কখন করবে না? আমার এই সেন্টারে এই ডেটের মধ্যে যদি আরো কোনো ট্রানজাকশন আমি করে থাকি সেগুলো কি এখানে চলে আসতো না? তো এর জন্য এই ব্যালেন্স গুলো কিন্তু আমার এই সেন্টারে শো করবে। আমি আবার যে ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা, আমার অ্যাকাউন্ট ট্রানজাকশনে কি আমি আরো ম্যানুয়ালি ট্রানজাকশন অ্যাড করতে পারি না? আমি যদি ম্যানুয়ালি ট্রানজাকশন অ্যাড করি সেটা কিভাবে থাকবে? আনরিকনসাইল অবস্থায় থাকবে এবং সেই ট্রানজাকশনটা কি এখানেই শো করবে না? ট্রানজাকশন কি ব্যালেন্সটা কি এই সেন্টারে শো করবে না? এই যে রিকনসাইল যেখানে লেখা আছে, তো আপনি যদি দেখেন এখানে রিকনসাইল লেখাটা আসেনি বা ব্যালেন্সের আপনি ডিফারেন্স দেখতে পাচ্ছেন, আপনার তো মনে হতে পারে আমার রিকনসিলিয়েশন করা হয়েছে কি হয়নি। আপনি রিকনসিলিয়েশন রিপোর্টে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট ডেট দিয়ে চেক করবেন যে ওপেনিং এন্ডিং ব্যালেন্সটা ঠিক আছে কিনা, তাহলে আপনি বুঝবেন। আমার এখানে যদি আরো কোনো ব্যালেন্স থাকে, এখানে যদি আমি ম্যানুয়ালি কোনো কিছু রেকর্ড করি, ম্যানুয়ালি কোনো কিছু যদি রেকর্ড করে নিয়ে আসি এবং সেটা যদি আনরিকনসাইল অবস্থায় থাকে, যেমনটা আমার ওপেনিং ব্যালেন্স ছিল, সেই ব্যালেন্সটা কি আমার এখানে শো করবে না? কারণ আমি কি বলেছি, অ্যাকাউন্ট ট্রানজাকশনে আমার যে ট্রানজাকশন গুলো থাকবে সেই ট্রানজাকশনের ব্যালেন্সটা আমি কোথায় দেখতে পারবো? এই প্যানেলে দেখতে পারবো। তো আমার আনরিকনসাইল অবস্থায় যদি অ্যাকাউন্ট ট্রানজাকশনে কোনো ট্রানজাকশন থেকে থাকে তখন কি এটা এখানে শো করবে না? তো আপনি যদি দেখেন এখানে টিক মার্ক আসেনি বাট রিকনসাইলড লেখাটা আসেনি, কোনো নাম্বার আছে, আপনার তো মনে হতে পারে আমি ভুল করেছি, বাট ভুল না ঠিক হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি রিকনসিলিয়েশন রিপোর্টে গিয়ে দেখবেন যে আপনার এন্ডিং ব্যালেন্সটা ঠিক আছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন আপনার রিকনসিলিয়েশন করা হয়েছে। কি কঠিন না ইজি? না মাথার উপর দিয়ে গেল? আচ্ছা, আপনাদের যে লাস্টে একটা দুইটা বা যে ক্লাস বাকি আছে আমি না নিয়ে যদি অন্য কেউ নেয় কোনো প্রবলেম আছে?